পৃথিবী বলতে পারবো না, ভারতবর্ষের 16টা রাজ্যে আমি ঘুরেছি এবং আপনাদের আশেপাশের পশ্চিম বাংলার যে কটা জেলা আছে প্রত্যেকটা জেলায় আমি গেছি। বাংলাদেশে কম বেশি আমি সব জায়গায় কম বেশি গেছি। সত্যিকারের অর্থে আমি যখন প্রথম বরগুনা আশ্রমে এসেছিলাম, এই কেশব পাগলের আশ্রমে, তখন আমি বলেছিলাম যে আমি অনেক জায়গা ঘুরেছি কিন্তু এইরকম একটা আশ্রম আমি কোথাও দেখিনি। আর বাস্তব সত্যি কথা এটাই যে পাগলের ভিতরে পাগলের সত্তা থাকে। অর্থাৎ আপনারা জানেন যে হরিচাঁদ ঠাকুর যখন চলে গেছিলেন তখন বলেছিলেন যে তোরা গুরুচাঁদের ভেতর সবকিছুই পাবি, আমার অসমাপ্ত কাজ যেগুলো আছে সব তোরা গুরুচাঁদ ঠাকুরই সব তোদের করে দেবে। গুরুচাঁদ ঠাকুরও ঠিক এইরকম পারদর্শী ছিলেন যে তার চলে যাওয়ার সময় ওরা কিছু পাগল দেখে গেছিলেন। সেই পাগলদের মধ্যে ছিল বিচরণ পাগল, উপেন পাগল। সেই উপেন পাগলেরই ধরা হচ্ছে আমাদের এই কেশব পাগল, যে কেশব পাগলের সত্তা আমার এই রবি পাগলের ভিতরে। পাগলদের সম্বন্ধে যদি আমি এখন কথা বলতে চাই, আজকে সারা রাত আমাদের অনুষ্ঠান শেষ হবে না। কারণ যে পাগলরা তাদের নিজেদের কখনো চিন্তা করেনি। বাবা এখানে বসে বলতেছিল যে বাবা আমরা কালেকশন করি না। আমরা দেখেছি অনেক অনুষ্ঠান আছে রসিদ বই দেয়, রসিদ দিয়ে আগে কালেকশন করে, কালেকশন সম্পূর্ণ হওয়ার পরে তারা একটা নির্দিষ্ট দিন ধার্য করে। অনেক অনুষ্ঠান দেখেছি, বাংলাদেশের অনেক অনুষ্ঠান দেখেছি, ভারতবর্ষ দেখেছি যে কালেকশন না করে কিন্তু তারা অনুষ্ঠান করতে পারে না। এই যে আমার সৌভাগ্য ছিল গত শাখাবরণীতে বরগুনা আসার, আমি দেখেছিলাম যে কোথা থেকে বাবা যখন বলতেছিল যে আমি শুধু কয়েক বস্তা লবণ কিনছিলাম, কিন্তু কোথা থেকে চাল আসতেছে, কোথা থেকে ডাল আসতেছে, কোথা থেকে কি আসতেছে সেই পাগলে কিন্তু জোগাড় করে দিচ্ছে। কেন? পাগলের সত্তা বলে। আজকে আমরা যে বাড়িতে যে আশ্রমে আমাদের, এটা আমি মনে করি আশ্রম, কারণ ভবিষ্যতে এটা আমাদের সেই বরগুনার মতো আশ্রম হবে, এটা আমরা দেখতে পাচ্ছি, এটাও হবে। এই আশ্রমে আজকে যেমন বাবা বলেছিল যে আমরা কালেকশন করে অনেক ভক্তরা মনে কষ্ট পেয়েছে, আমরা সেই ভক্তদের মনে কষ্ট দিয়ে কথা বলবো না, সেই ভক্তদের উদ্দেশ্যে দুটো কথা বলবো। বাবা যদি কেউ কিছু দেয়ার ইচ্ছা থাকে, এবং গুরুচাঁদ ঠাকুরের যদি জিজ্ঞেস করতে বাবা এটা খান কিনা, ঠাকুর কিন্তু বলতো না বাবা আমি খাই না। আমি আমার বাবার কাছে শুনেছি, আমার সহ্য আমার বাবা শশীপতি ঠাকুর, মেজ ঠাকুর, উনি বলতো যে ভক্ত বাড়িতে যাবা, যদি কোনো ভক্ত জিজ্ঞেস করে বাবা এটা আপনি খান নাকি, তখন তুমি বলো না বাবা আমি এটা খাই না। কারণ তার মনের ভেতর দ্বিধাদ্বন্দ্ব আছে যে সে আমি খাবো কি না, তাহলে সেটা আসলে খাওয়াও যায় না। ভক্তের যদি ইচ্ছে থাকে যে বাবার আমি এই জিনিসটা করছি, বাবার এটা দেবো খেতে, সেটা জিজ্ঞেস করা লাগে না। আমারও ঠিক ঠাকুরের ভক্তদের উদ্দেশ্যে ঠিক একই কথা, যে উৎসব হচ্ছে, যদি এখানে যত ঠাকুরের ভক্তরা আছেন যদি মনে চাই যে এই উৎসবে আমিও একটু শরীক হতে চাই, আমি 1 কেজি চাল বা 2 কেজি ডাল বা 1 বস্তা চাল আমি দিয়ে শরীক হবো, সেটা হচ্ছে তাদের মনের ইচ্ছা। যেটা কিন্তু আমি দেখেছি, যেমন আমাদের প্রতি বুধবারে ভক্ত সেবা হয়, আমাদের ঠাকুর বাড়িতে প্রতি বুধবারে আমাদের ঠাকুরের ভক্তদের প্রসাদ দেওয়া হয়, 12 মণ 14 মণ চাল খায়। অনেক ঠাকুরের ভক্তরা আছে যে আজকে আর অমুক ভক্ত দিচ্ছে, সেই ভক্তর সঙ্গে আমি 5 কেজি চাল দেবো বা 5 কেজি ডাল দেবো বা তেল দেবো, সে কিন্তু তার মনের ইচ্ছে থেকে শরীর আসছে। আমার বাবার কথাও ঠিক তাই, আমার যে পাগলটা ছিলেন সেই পাগলদের কথাও ঠিক তাই ছিলেন। আর আমার বাস্তব জীবনে আমি পাগলদের একটু বেশি ভালোবাসি। এর একটা কাহিনী বা ইতিহাস আছে। আমার জন্ম কিন্তু ঠাকুরের ভক্তদের আশীর্বাদে। আমি 4 বোনের পরে আমার জন্ম, এবং ঠাকুরের ভক্তরা আমার আশীর্বাদ করেছিল। সেই আশীর্বাদেই আজকে আমি এই ভক্তদের মাঝে দাঁড়িয়ে কথা বলতে পারতেছি। যদি সেই ঠাকুরের ভক্তরা আশীর্বাদ না করতো তাহলে তো আপনাদের মাঝখানে আমি দাঁড়াতে পারতাম না।
যার জন্য আমি ছোট থাকতির থেকে আমি দামোদর পাগলকে দেখেছি, কেশব পাগলকে দেখেছি, কিন্তু আমার মনে নেই। ঠাকুর বাড়িতে গেছে, কারণ উনি যখন মারা গেছে আমার জন্ম তো ৭৭ আগে, ৭৬ বা ৭৭ জন্ম, আমার অত স্মরণ নেই। কারণ জেঠামশার সঙ্গে অনেক ঠাকুরের ভক্তরা আসতেন, জেঠামশার পাশে বসতেন, জেঠামশার কোলে উঠতাম, কিন্তু সবার কথা মনে নেই। তবে আমি তারিক পাগল, আমাকে তারিক পাগলকে দেখেছি, তারপরে দামোদর পাগলকে দেখেছি, যে বিচরণ পাগলের শিষ্য ছিল তাকে দেখেছি। যে পাগলদের দেখে সেই পাগলদের সম্বন্ধে কিছু জানা যায়, তাদের কাছ থেকে কিছু শোনা যায়। আমি বিচরণ পাগলের আদর্শ মানে চলি, আর উপেন পাগলের আদর্শ মানে চলি। কারণ যে বিচরণ পাগল ছোট্ট একটা ঠাকুরের গ্রন্থ লিখে গেছিল গুরুচাঁদ মাহাত্ম, যে বইটা আমি অন্তত 16 থেকে 17 বার পড়েছি, আমি আজও বুঝতে পারিনি যে ওইটুকু একটা বইতে সে কি লিখে গেছে। গুরুচাঁদ ঠাকুরের ভবিষ্যৎ কিছু কথা সে ওই ছোট্ট একটা বইতে লিখে গেছে। বা যে বিচরণ পাগল আর উপেন পাগল হরিগুরুচাঁদ চরিত্র সুধা লিখেছে, যেটার মধ্যে মাহাত্ম এবং প্রেম ভক্তি লুকিয়ে আছে, যেটা আপনারা পড়েননি বা যারা জানেননি তারা বুঝতে পারবেন না যে ওই হরিগুরুচাঁদ চরিত্র সুধার মধ্যে কি লুকিয়ে আছে। যেটা গুরুচাঁদ ঠাকুর বিচরণকে দর্শন দেখাতো, এবং বিচরণ পাগল উপেন পাগলকে সেই দর্শনে উপেন পাগল কলমে লিখতো। যখন বাবা বলেছিল যে বিচরণ রয়েছে খুলনা, উপেন পাগল রয়েছে এই বরগুনা, খুলনার থেকে বিচরণ পাগল বলছে, আর উপেন পাগল এখানে বসেছে কলম দিয়ে হরিগুরুচাঁদ চরিত্র সেই গ্রন্থটা, মূল গ্রন্থটা উনি লিখতেছিল। এটা কিসের মাধ্যমে হয়? এক আত্মার মিলনের সঙ্গে হয়। ভক্তের ভগবানের যদি মিলন না হয়, ভক্তের ভগবানের, আমি যেহেতু বাবার কাছ থেকে, আমার ঠাকুরমার কাছ থেকে অনেক কথা শুনতাম। আমার ঠাকুরমা অর্থাৎ মঞ্জুলিকা দেবী মানে ছোট মা, উনি কখনো কিন্তু গুরুচাঁদ ঠাকুরকে দাদু বলতেন না। তা আমার একদিন কৌতূহল হলো, আমি জিজ্ঞেস করতেছিলাম যে ঠাকুরমা তুমি তোমাদের ঠাকুরমা হও, আর আমি যতটুকু জানি যে গুরুচাঁদ ঠাকুরও তোমার ঠাকুরমা ঠাকুর দাদা হয়, অর্থাৎ আমার ঠাকুর দাদা আছে গুরুচাঁদ ঠাকুর, তাহলে তোমারও ঠাকুর দাদা, তাহলে তুমি কেন ওইখানে বাবা বলো? তোমার তো বাবা হয় না, মানে পরিচয় তো বাবা হয় না। তা আমার ঠাকুমা বলতেছিল পাগল, হরিচাঁদ আর গুরুচাঁদের সাথে সবার জগৎ পিতা, জগতের বাবা, এরা আমাদের কোন আত্মীয় বা সম্পর্ক আসে না। যে হরিচাঁদ সেই গুরুচাঁদ, যে হরিচাঁদ সেই গুরুচাঁদ, এরা তো অবেদ আত্মা। এখানে আমরা ঠাকুর বংশের যারা আছি, আমরা কখনো সেই পরিচয় ভাঙ্গাই গিয়ে আমরা আমাদের সম্পর্কে দাদু বা বুড়ো বাবা হয়। আমার সেই কথাটা আজও মনে আছে। আমার ঠাকুরমার মধ্যে শুনেছি যে গুরুচাঁদ ঠাকুর এমন একজন ছিলেন যে কোন ঠাকুরের ভক্ত আসছে বা কোন একজন ঠাকুরের ভক্ত মনে মনে চাচ্ছে যে আজকে যদি কোনো ঠাকুরের ভক্ত আসতো তাহলে আমি তাকে একটু মন ভরে খাওয়াতে পারতাম। একটা ছোট্ট ঘটনা ছিল আমাদের উত্তর গোপালগঞ্জের, অর্থাৎ আমাদের ঠাকুর বাড়ির থেকে উত্তর দিকে, যে ভুড়িতে, আমাদের দেশে ভুড়ি দেয়, ভুড়ি জাল, আপনারা তো এখানে ভুড়ি বোঝেন না, ভুড়ি কাকে বলে। আমাদের ওখানে এই বর্ষাকালে ভুড়ি জাল পাতে, অর্থাৎ নদীতে মানে খাল মানে বিলির থেকে যে জল বেরোয় স্রোতের মুখে ভুড়ি জল দেয়, সেখানে চোখ দিয়ে দেখতে হয়, তল দিয়ে মাছ, জলের তল দিয়ে মাছ হেঁটে যায়, সেই মাছটা জাল টান দেয়, টান দিলে মাছ বেঁধে যায়। তো ওই ঠাকুরের ভক্ত ঠাকুরকে ডেকে গেছিল, বাবা আজকে যদি কোনো বড় মাছ পাই তাহলে কোনো ঠাকুরের ভক্তদের খাবো। সে ঠিকই বুড়ি ধরতে গেছে, বড় একটা মাছ পেয়েছে। এখন তার মনে ইচ্ছে যে কোনো ঠাকুরের ভক্ত যদি আজকে আসতো তাহলে আমি আজকে তাকে একটু মন ভরে মাছ খেয়াতে পারতাম। ঠিক ওই মুহূর্তেই ঠাকুর বাড়িতে আর ঠাকুরের ভক্ত আসে, খেতে বলছে, সত্যভামা খেতে দিয়েছে, অর্থাৎ সত্যভামা দেবী। গুরুচাঁদ ঠাকুর বলছে ওটো ঠাকুর বাড়ি এসে খাওয়া পাওয়া যায়, নকদা খাবার, কাজ নেই কম্বলে কিছু নেই, ঠাকুর বাড়ি এসে খাতি বলছো, বাড়ি যাও, বাড়ি যাওয়ার সময় আমাকে বাড়িতে ঘুরে দিও, আমার বাড়িতে তো খাবার টাবার নাই। ঠাকুর ঠিক তাকে উঠে দিল। ওই যে ঠাকুর আবার বলছে, সে কাঁদতে কাঁদতে মন্দির প্রণাম করে চলে গেল, বাবা আমার ঠাকুর বাড়ি আসছে, একটু প্রসাদ বাবার কথা রাখতে হবে। সেই পাগলের বাড়িতে যখন যায় তখন দেখে সে
বড় মাছ গাছ রান্না করে কাঁদতেছে, বাবা আপনি কি কোনো ঠাকুরের ভক্ত আমার বাড়িতে আসবে না? ঠিক ওই ঠাকুরের ভক্ত তার বাড়িতে বসতে যায়। এটা কেন হয়? ভক্তর ভগবান যদি আবেগ আত্মা এক না হয় তাহলে কিন্তু হয় না। আমরা যদি মনে করি যে আমি ভগবান উনি ভক্ত, মাঝখানে একটা ডিভাইডেড থাকবে, তাতে তাই হবে কখনো না। আমার ঠাকুর তো ছিল না, তা ছিল না। আমার ঠাকুর ভক্তরা ধুলোয় ধুলোমাটি করছে, আমার ঠাকুর সেই ভক্তের ধুলোমাটি হাতে নিয়ে মাথায় নিয়েছে। তো আমরা অনেকেই জানি যে কীর্তন খোলা, আপনারা যখন কীর্তন খোলা যে কীর্তন করেন সেই মহাযজ্ঞের সময় আমরা ঠাকুর পরিবারে হয়েও কিন্তু সেই কীর্তন খোলা ধুলিমাটি আমরা রেখে দিই। কিসের জন্য রেখে দিই? যে ওই ভক্তের ধুলি আমরা গায়ে মারতে পারি। আমরা ওই পুকুরে গিয়ে সেই পাবনী স্নান যে পুকুরে হয় সেই পুকুরের জল মুখে নিই। কেউ বলে বাবা এই জল নিও না, জল নোংরা হয়ে গেছে। কিন্তু সেই নোংরাটা কিসের নোংরা? সেই ভক্তের নোংরা। অর্থাৎ যে ভক্তরা কীর্তন খোলায় গোড়াগুড়ি করছে সেই ধুলি তো পুকুরে গেছে, সেই পুকুরের জল যদি মুখে নিই বা মুখে খাই তাহলে সেই ভক্তের পোশাকটাই তুমি খাচ্ছি। তাহলে ভক্ত ভগবান আমাদের এক হতে হবে। আজকে দেখেন পাগলের জন্মভিটা কোথায়? এই কালতলি। আমি কালকের থেকে এই পর্যন্ত দেখতেছি যে আমার এই রবি বাবা, আপনারা তো জানেন যে অনেকে বলে যে গ্রামে ভগবান বা যে এলাকায় ভগবানের জন্ম হয় সেই ভগবান সেই এলাকায় থাকতে পারে না। আপনারা জানেন না এটা? যেমন শ্রীকৃষ্ণ যেখানে জন্ম হয়েছে, শ্রীকৃষ্ণ কি সেখানে মিলে করতে পারছে? পারেনি। আমার হরিচাঁদ ঠাকুর তার জন্ম হচ্ছে সাপিডাঙ্গা, ঠাকুর কি সেখানে মিলে করতে পারছে? পারেনি। ঠাকুর কিন্তু চলে আসছে ওরাকান্দি। আমার পাগলও ঠিক তাই, পাগলের জন্ম তালতলি, কিন্তু পাগল চলে গেছে কোথায়? বরগুনা, নীলাগঞ্জে বরগুনা। কিন্তু এখানে একটু কিন্তু থেকে যায়। বর্তমান যুগে আমরা যারা বর্তমান যুগে বসবাস করি, আমি আগের যে যুগের কথা বললাম সেটা আলাদা। তখন মানুষের ভেতরে প্রেম ভক্তি সবকিছু বেশি ছিল, মানুষের ভেতরে সত্যবাদী ছিল, সত্য কথা বলতো। আর আমরা তো এখন কথা বলার আগে মিথ্যাটাই আগে বলি, সত্যটা একটু পরে বলার চেষ্টা করি। কিন্তু আমার একটাই প্রশ্ন যে আমার এই পাগল যদিও বরগুনা চলে গেছে, জন্মভিটা তো তালতলি, কিন্তু কালকের থেকে এই পর্যন্ত আমি যেটা লক্ষ্য করছি যে গ্রামে একজন গোসাইয়ের জন্ম হয় সেই গ্রামে কিন্তু একজন মহাপুরুষ মনে করে আমি সেই গোসাইকে। কারণ সেই গ্রামে প্রতিটা লোক, সেই উপজেলার প্রতিটা লোক পাগলদের সেই ভগবান স্বরূপ সম্মান করতেছে, পাগলদের ভগবান স্বরূপ প্রণাম করতেছে। পাগল তার ওই ভাইয়ের বাড়িতে রয়েছে কালকে, সেখানে প্রত্যেক কাছে পাগলদের প্রণাম করছে, পাগলদের সেই মনে করতেছে যে আমার সেই ভগবান ফিরে আসছে। কোন ঠাকুরের ভক্ত কিন্তু রবি গোসাই থেকে বলতেছে না রবি এসে রবিবার কৃষি প্রণাম করবো, এটা কিন্তু কেউ মনে কিন্তু নেই। সবাই চিন্তা করতেছে যে আমাদের সেই স্বয়ং হরিচাঁদ গুরুচাঁদ, আমাদের সেই কেশব পাগল, আমাদের সেই উপেন পাগল আসছে, ঠিক গোসাইটি সেইভাবে কিন্তু সবাই প্রণাম করতেছে, সেইভাবে সবাই কাছে। এটা কেন হয়? কারণ পাগলের সত্তা থাকে। আজকে বাবার ভিতরে আমি যদিও বাবার সান্নিধ্য পাইছি খুব কম, আমি এখন চেষ্টা করি সেই সান্নিধ্যটা পাওয়ার জন্য। আমি বাবার কাছে এসে গেছি সেই 5 বছর আগে একবার, আর এই 1 বছর 2 বছর ধরে বাবার কাছে আসতেছি। আমি পাগলের কাছে যত পাগলকে আমি দেখতেছি আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। কারণ একজন মানুষ বর্তমান যুগে আমাদের এই মতো সমাজে, বর্তমান যুগে আমাদের এই মতো সমাজে যে নিঃস্বার্থভাবে যে ঠাকুরের কাজ করে, ঠাকুরের ভক্তদের কাজ করে, এইরকম কিন্তু সারা বাংলাদেশ ইন্ডিয়া আপনি পাবেন না, কোন ঠাকুরের ভক্তদের পাবেন না। ভারতবর্ষে যেমন নৈনিতালের আমাদের গোপাল মহারাজের নাম শুনছেন আপনারা তো অনেকে, যশোর বাড়ি ছিলেন, আমি কিন্তু সেখানেও গিয়েছি, দেখেছি। তার যদিও আমাদের সেই মহারাজজি মানে গোপাল মহারাজজি মারা গেছেন, অনেক ঠাকুরের ভক্ত তারা, কিন্তু তারপরও আমার যে পাগল রবি পাগল বাংলাদেশের মতো স্থানে বরগুনা শহরের পাশে যে আশ্রম করেছে, এটা অকল্পনীয়। এটা যদি তার নিঃস্বার্থতার জন্য, তার নিজের নিঃস্বার্থতার জন্য আজকে এই আশ্রমটা উনি করতে পেরেছে। শুধু তা নয়, আজকে তিনি যদি আমার বাবার সামনে বসে, আমার বাবার সামনে আমি বলতেছি, সেখানে একটা রিসার্চ সেন্টার, অর্থাৎ আমাদের সমগ্র মতো
সমাজের যারা পড়াশোনা করেন, যারা পড়াশোনার ব্যস্ত থাকেন, যারা অনেক দেশের থেকে বাংলাদেশে আসেন ঠাকুরের সম্বন্ধে থিসিস করতে। যখন আমাদের কোরাকান্দি এসেছিলেন ইটালি থেকে এক মহিলা লোক সাহিত্যর পর, পরবর্তীতে সে শান্তিনিকেতন থেকে তাকে পাঠিয়েছিল ঠাকুরনগর থেকে পাঠিয়েছিল বাংলাদেশে ওরাকান্দি, সিধা মোরাকান্দিতে, কারণ ঠাকুরের পর সেটা থিসিস করবে। কিন্তু আমাদের বাংলাদেশে এখনো কিন্তু কোথাও রিসার্চ সেন্টার নেই যেখানে ঠাকুরের অজস্র গ্রন্থ থাকবে, ঠাকুর নিয়ে থিসিস করতে পারে বা চিন্তা ভাবনা করে দেবেন, সেই বিষয়টা নেই। সেই বিষয়টাই কিন্তু আমার বাবা যে রিসার্চ সেন্টার করছে সেদিনকে আমাকে দেখাচ্ছে উপরে নিয়ে, বাংলাদেশের অত সুন্দর কোন রিসার্চ সেন্টার নেই। আমার বাবার অনুরোধেই সঞ্জয় বাবুরা বরিশাল শ্রীপতি আমার দাদু বলে একটা গ্রন্থকার ও গবেষণা কেন্দ্র খুলতেছে, শিক্ষা ও গবেষণা কেন্দ্র, সেটাও তো পাগলের ইচ্ছা। এই আমাদের বর্তমান সমাজে যদি বেঁচে থাকতে হয়, কারণ মধ্য ধর্মটা কি? অহিংসা ধর্ম। আমাদের ধর্মের ভিতর কোনো হিংসা নেই। আপনি দেখেন বাবা জন একটা কথা বলে গেছিল যে আজকে যে র্যালিটা হয়েছে এটা কেন হচ্ছে? সমগ্র বাংলাদেশ এবং 100 দেশে আমাদের যে ইন্টারন্যাশনাল হরিপ্রচার মতো মিশনের 100 সদস্য আছে বা কমিটি করেছে, তারাও কিন্তু দেখতে পেরেছে যে বাংলাদেশে বসবাস করতে গেলে আমাদের বর্তমান সমস্ত মানুষদের সনাতন ধর্মতে এক হতে হবে। সনাতন ধর্ম বলতে এখানে কি বলছে? শুধু মতুয়া না, সমগ্র সম্প্রদায়, অর্থাৎ মতুয়া, বৈষ্ণব, যে মত আছে সবাইকে এক হতে হবে। আজকে যে র্যালি হয়েছে এই র্যালিতে কিন্তু আমরা সবাইকেই আহ্বান করছি। আমরা বলি নাই কিন্তু শুধু মতুয়ারাই র্যালিতে থাকবে। বাবা কিন্তু সেই কথাটা বলে গেছে, আপনারা তো অনেকে খেয়াল করছেন কিনা, যে এই র্যালিতে সবাই কিন্তু উপস্থিত থাকা উচিত ছিল। কেন? এই দেশে বাস করতে গেলে আমাদের সংখ্যাবদ্ধতা অর্থাৎ একত্রে থাকতে হবে, তাহলে কিন্তু আমরা পারবো না। দেখেন কিছুদিন আগে যে সমস্ত সাম্প্রদায়িক ঘটনা ঘটে গেছে, আমাদের মতো সমাজ থেকে বা যারা আমরা আছি ঢাকা, খুলনা বা বরগুনা সমস্ত ডিস্ট্রিক্টই বিশাল প্রতিবাদ সবাইছে। শুধু মতুরাদের করলে হবে না, সমস্ত জাতিরই এটা আমাদের সবারই করতে হবে। আমি যা বিব্রত করবো না। আজকে সর্বশেষ আমার আরেকটা কথা আমি আসলে খেয়াল ছিল না, বিপুল বাবু স্মরণ করে দিল। আমার একমাত্র মেয়ে, আমার ওয়াইফ চাকরি করে, সেও মতু পরিবারের মেয়ে। আমি মতু পরিবারে বিয়ে করেছি, খুলনা জেলা বাড়ি। ওদের বাড়ি ছিল আমাদের শান্তিমার বাপের বাড়ির পাশে দিকে বাড়ি। গুরসান ঠাকুরের নির্দেশে তারা খুলনা জেলা বাড়ি করে, রূপসা উপজেলা, এবং ঠাকুরও সে বাড়িতে গেছে। গুরসান ঠাকুরও আমার শ্বশুর বাড়িতে মানে রূপসা যেখানে থাকে সেখানেও ঠাকুর গেছেন, এবং ঠাকুর যা বলেছিল তাই আমার শ্বশুর বাড়ির সবাই চাকরি করে। আমি সেই বাড়িতেই বিয়ে করেছি। আমার ওয়াইফও চাকরি করে, আমার সুমেন্দ্র সেও ইঞ্জিনিয়ার, সেও চাকরি করে। তা আমার প্রথম সন্তান যার কারণবশত সে বিচ্ছেদ অবশ্য হয়ে যায়। আমার দীর্ঘদিন কিন্তু ঠাকুর কোন সন্তানের দিদি ছিল না। আমি যে বলি মাঝে মাঝে আমি 5 বছর বা 6 বছর আগে একবার এসেছিলাম, মানে আমরা ঘুরতে এসেছিলাম। আমাদের ডাক্তার দুলাল কৃষ্ণ রায়, উনি এখন যুগ্ম সচিব মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, বাবার কাছ থেকে পরে দীক্ষা নিতেন। উনি তখন বরগুনা জেলার ডিএল ছিলেন, প্রাণী সম্পদ অফিসার ছিলেন। ওনার সুবাদে আমি আসি এবং বাবার আশ্রমে এসে আমরা উঠি। আমার ওই আশ্রমের যে মারা ছিলেন, সেই মারা মনে এখানে আছে কিনা জানি না, ওই মারা আমার ওয়াইফকে বলেছিল যে মা তুমি বাবাকে বলো, পাগলের কাছে বলো, পাগল দেখো কি করে। তা আমি পাগলকে ঘোরার পরে পাগল রাজি হচ্ছিল না। তা পাগলকে আমি বলছিলাম বাবা তোমরাই তো আমাদের সবকিছু, ঠাকুর তো বলেই গেছে ভক্তে তো ভক্ত। আমি প্রথম সন্তানের বাবা হয়েছি, আর বাবাটা শুনেছি ঠাকুর বলে যা দেখ মেয়েদের ছেলে দেখ, কিন্তু আমি তো বাবাটা শুনেছি। আমার এই পাগলের হাসি বলে আমার ওই মেয়ে হয়েছে।
এই পাগলের কি মহিমা আছে আমি জানি, কারণ আমার ঠাকুর তো শুধু শুধু পাগলদের নিয়ে খেলা করেনি, কারণ আমার ঠাকুর তো পাগলদের সৃষ্টি করে গেছে এই জীবদের রক্ষা করার জন্য। এই পাগলরা যতদিন আছে আমরা ততদিন ভালো থাকবো। তাই আমার সমস্ত ঠাকুরের ভক্ত মাদের আমার অনুরোধ, আপনারা মানুষ চিন্তি ভুল করবেন না, কারণ এই পৃথিবীতে আমার বাবা বলতো যে এই যে সীতা মোড়াকান্দি, এই সীতা মোড়াকান্দি আমরা কেউ থাকবো না, একদিন আমরা সবাই চলে যাব, কিন্তু এই সীতা মোড়াকান্দির মাটি পৃথিবী ততদিন থাকবে, এই মাটি ততদিন থাকবে, এই পবিত্র মাটি ততদিন। কারণ এইরকম পাগলরা ওই পানিতে আসে, ওই পানিতে পদচারণা করে, ওই মাটি মুখরিত হয়ে যায়, কারণ এই পাগলদের পদচারণা নাই। তাই আপনারা পারলে একবার ওরাকান্দি আসবেন, সবাই সময় করে। আমার বাবাও বলছেন একবার যাওয়ার চেষ্টা করেন, আপনারাও ওরাকান্দি আসবেন, অন্তত এত দূরে থেকে যেতেগুলো কষ্ট হয়, বছর অন্তত একবার চেষ্টা করবেন ঠাকুর বাড়ির আসার। আর আপনারা আশীর্বাদ করবেন আমরা যেন সুস্থ থাকি। আজকের এই তালতলি যে মহোৎসব ও শাখাবরণী যারা আয়োজন করছেন, যে সমস্ত ঠাকুরের ভক্তরা, আমি সবাইকে আমার আর একবার প্রণাম জানাই তাদের এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। আমার একবার আসার ইচ্ছে ছিল না, কিন্তু আমার বাবা তখন বলছে না বাবা তোমার আসতে হবে, কারণ আমি গত সপ্তাহে কেশব পাগলের তিরোধন উৎসবে এসে গেছি, ভাবছি যে এই এই দক্ষিণবঙ্গে আর সামনে বছর আসবো, বা যদি পারি ঠাকুর যদি নেই সেই ফাল্গুন মাসে আসবো, কিন্তু বাবার অনুরোধ আমি ফেলতে পারিনি। আমি কালকে যখন বাড়ির থেকে আসি বরিশাল বাস স্ট্যান্ডে যখন আমি নামি, তখন কিন্তু অর্ধ করে বৃষ্টি হয়। আমি মনে মনে ভাবছি যে ঠাকুর ওরাকান্দির থেকে আসছি, অনুষ্ঠানে যাব, যদি সে বৃষ্টি নেই, যদি সে অনুষ্ঠানে যায়, ঠাকুরের ভক্তরা আসবে, তারা তো কষ্ট পাবে। আমি সঞ্জয় বাবুরই বিপুল বাবুরই বলতে, বাবু মন তো খারাপ, বাইরে কিন্তু বর্ষা হচ্ছে। সঞ্জয় বাবু একটা কথাই বলতেছিল, আর কিচ্ছু হবে না বাবু, ঠাকুর আপনি চুপ করেন, ওখানে আপনারা যারা যাচ্ছেন বাবার কথা বলতেছে, আমার কথা বলছে, ঠাকুরের ভক্তদের কথা বলতেছে, ওখানে যারা আসবে ঠাকুরের ভক্তরা, কোনো বৃষ্টি থাকবে না, কোনো মেঘ থাকবে না। আমরা যখন আমতলির উদ্দেশ্যে বাসে উঠি তখনও কিন্তু বর্ষা হয়, আমতলিতে যখন নামি তখনও কিন্তু হালকা হালকা ফোটা ফোটা বর্ষা হয়। এই তালতলি পৌঁছানোর পরে আজকে সারাটা দিন আমি দেখে অবাক হয়ে যাচ্ছি যে কোথাকার মেঘ কোথায় চলে গেছে। হরিনামে কি না হয়, যদি সেই হরিনাম নিঃস্বার্থ ভাবে নিষ্ঠা ভাবে মনের একগ্রতে নেওয়া যায়, তাহলে হরিনামে সবকিছুই হয়, সমস্ত পাপ কাণ্ড সব উদ্ধার হয়ে যায়। যাক, সময় বাড়াবো না, আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন আমি যেন সুস্থ থাকি। আর আমার পাগলের জন্য আপনারা সবাই ঠাকুরটি ডাকবেন, আমার পাগল যেন আরো অনেকদিন অনেক দিন যেন আমাদের থাকে, তাহলে আমরা এই পাগলটা আড়াই করলে অনেক কিছু আড়াই করবো। আমার এই ঠাকুরের ভক্তদের কাছে কামনা করি আমার এই পাগল যেন সুস্থ থাকে, এই কামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আর আপনারা এই পাগলি মা যে চোখের জল আজকে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে 2008 সালে মনে হয়, এই পাগলি মাকেও আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন সেও সুস্থ থাকে। যাক, আপনারা সবাই ভালো থাকেন, আমি দুটো আজকে এখান থেকে চলে যাব, আপনারা আশীর্বাদ করবেন আমরা সুস্থ থাকি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আপনারা প্রসাদ নিয়ে যাবেন, প্রসাদ না নিয়ে এই স্থান ত্যাগ করবেন না। শুধু ঠাকুর